সুপ্রিয় দর্শক, স্বাগত জিটিভির নিয়মিত আয়োজন সংবাদ সংলাপ। আপনাদের সাথে আছে আমি ইকবাল করিম নিশান। আজ আমরা কথা বলবো বিতর্ক মুক্ত নির্বাচন কমিশন কবে হবে। আমাদের আলোচনা প্যানেলে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের জানিপপের বিভাগীয় সমন্বয়কারী ডক্টর সাবের আহমেদ চৌধুরী। আছেন আমাদের সাথে ডিইউজের ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি ফজল আফরাদ। আপনার দুজনকে স্বাগত। আমরা আলোচনা শুরু করব শুরুতেই ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাকে দিয়েই যে সোমবার বিকেলে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুরু হচ্ছে রাষ্ট্রপতির সাথে। প্রথম সংলাপে যাচ্ছে জাতীয় পার্টি, কেমন হবে, কতটা আশাবাদী? ধন্যবাদ। আমরা বেশ কিছুদিন ধরেই শুনছিলাম যে সংলাপের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি উনি নির্দিষ্ট করবেন এবং সংবিধানের 118-র এক অনুচ্ছেদ এবং অন্যান্য অনুচ্ছেদ বলে ওনাকে ক্ষমতা দেওয়া রয়েছে যে উনি একজন চিফ ইলেকশন কমিশনার এবং ন্যূনতম কমপক্ষে 4 জন ইলেকশন কমিশনার নিয়োগ করবেন ইলেকশন কমিশনকে পরিচালনা করার জন্য। তা প্রথম জায়গায় আমরা আগেও দেখেছি যে বিভিন্ন সময় যখন রাষ্ট্রপতি নিয়োগটা দিয়ে থাকেন উনি সার্চ কমিটি করেন বা বিভিন্ন যে স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। এখন এবারও ওই প্রক্রিয়ার কোনো ব্যত্যয় হচ্ছে না। পার্লামেন্টে যে রাজনৈতিক দলগুলো রিপ্রেজেন্ট করছে তাদের প্রত্যেককেই আহ্বান করা হয়েছে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি 8 সদস্য বিশিষ্ট একটা টিম নিয়ে রাষ্ট্রপতির সাথে সোমবার বিকেলে দেখা করবেন এবং পরবর্তীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের আমরা নাম শুনছি এবং অন্যান্য যেই দলগুলি বাংলাদেশ আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলির সাথে আলাপ আলোচনা হবে। তো এটা ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ এবং ফেব্রুয়ারিতে মধ্যেই এই রিকনস্টিটিউট করতে হবে ইলেকশন কমিশন। তা আপনার যেই শিরোনাম যে বিতর্ক মুক্ত নির্বাচন কমিশন কবে হবে, সো এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এটা একটা প্রাথমিক ধাপ যে অবশ্যই সংবিধানের যে নিয়মতান্ত্রিকতা রয়েছে তার অধীনেই এই কাজগুলো সমাপ্ত করতে হবে। কিন্তু অতীতে আমরা যেই অভিজ্ঞতাগুলো দেখেছি এবং যেই ধরনের দেশবাসী বা সিভিল সোসাইটি সহ ভোটারদের যে আকাঙ্ক্ষা থাকে এই নির্বাচন কমিশন কতটা সেটা পূরণ করতে পারবে সেটা আসলেও একটা জিজ্ঞাসা এবং সবাই এই বিষয়ে খুব কৌতূহলের সাথে দেখছেন বা খেয়াল করছেন। আমরা জানি যে বিগত যেই নির্বাচন কমিশন যেই নির্বাচন কমিশনটা এখন কাজ করছে একটা সংক্ষিপ্ত তালিকা প্রায় 10 জনের মতো একটা তালিকা একসময় তৈরি করা হয়েছিল। সেখান থেকে 5 জনকে চিফ ইলেকশন কমিশনার সহ নিয়োগ দেওয়া হয়েছে। একটু খেয়াল করলে আমরা দেখব যে ওই যে তালিকাটা করা হয়েছে সেখানে কিন্তু 10 জনের মধ্যে 9 জনই ছিলেন অবসরপ্রাপ্ত এবং যেই টিমটাকে নেওয়া হয় যে ওনাদের আসলে উপস্থিতি টের পাওয়াটা খুব জরুরি। ইউনিয়ন পরিষদ ইলেকশন সহ বিভিন্ন ইলেকশন কিন্তু হয়ে যাচ্ছে এবং ছোটোখাটো কিছু ঘটনাও ঘটছে, কিন্তু ইলেকশন কমিশনের যেই উপস্থিতি এবং তাদের যে অ্যাক্টিভিটিস আমরা আশা করি ওই রকম কিন্তু অনেক কিছুই আমাদের চোখে পড়ে না। যে একটা সুষ্ঠু ফ্রি এবং ফেয়ার ইলেকশন যেটা আমরা বলি যার জন্য প্রয়োজন, এবং এই নিয়োগটা সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা কাদের নিয়োগ দিচ্ছি, তাদের কর্মশক্তির বিষয় রয়েছে, তাদের আকাঙ্ক্ষার বিষয় রয়েছে, তাদের অতীত অভিজ্ঞতার বিষয় রয়েছে। এখন যেই জায়গাটায় যে যথার্থভাবে অভিজ্ঞ নয় এটা একটা খুব টেকনিক্যাল ইস্যুস। ইলেকশন যে আমরা অতীতে একটা সময় হয়েছে যে যারা আপনার পার্ট টাইমলি ইলেকশন নিয়ে কাজ করেছে, এখন কিন্তু বাংলাদেশে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ থেকে শুরু করে সিভিল সোসাইটি দীর্ঘদিন এই জায়গাগুলো নিয়ে কাজ করছে। তো যারা সিজনড এই বিষয়ে বিভিন্ন সময় কাজ করে তাদের কিন্তু রিপ্রেজেন্টেশনটা আমরা ওইভাবে দেখি না এবং মোস্টলি রিটায়ার্ড ব্যুরোক্র্যাটস অ্যান্ড আদার্স তাদেরকে নিয়ে এটা সংগঠিত এবং এটা তৈরি করা হয়। পরবর্তী তার অ্যাক্টিভিটিসে তাদের আমরা খুঁজে পাই না। এটা বয়সও একটা বিষয়, তার কর্মশক্তি একটা বিষয়, তার অভিজ্ঞতা একটা বিষয়। এই জায়গাগুলো মহামান্য রাষ্ট্রপতি সবই ওয়াকিবহাল এবং আমরাও আশা করছি যে উনি খুব ক্লোজলি জিনিসগুলো অবজার্ভ করবেন এবং আলাপ আলোচনার মাধ্যমে সকলের জন্য এবং বিশেষ করে আমাদের যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা সামনে পরবর্তীতে আরও অনেকগুলো ইলেকশন রয়েছে, জাতীয় নির্বাচন রয়েছে, এই জায়গাগুলো কন্ডাক্ট করার জন্য আমরা শক্তিমত্তার সাথে
একটা সেই ধরনের রিপ্রেজেন্টেশন চাচ্ছি, এবং যারা জনগণের কথা বলবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর সক্ষমতা রাখে, এই ধরনের একটা ইলেকশন কমিশন আমরা চাচ্ছি যে অচিরেই এই আলাপ আলোচনার মাধ্যমে বের হয়ে আসবে দোজ হু উইল বি মোস্ট কম্পিটেন্ট টু সার্ভ দ্য কান্ট্রি অ্যান্ড টু সার্ভ দ্য ইলেকশন কমিশন। ধন্যবাদ। আমরা কত আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাচ্ছিলাম যে শুরু হচ্ছে সেই কাঙ্ক্ষিত সংলাপ। আমরা প্রথম সংলাপ হচ্ছে জাতীয় পার্টির সাথে। আমাদের সম্মানিত আলোচক সাবির হোসেন আহমেদ চৌধুরী বললেন যে আপনার কি প্রত্যাশা আসলে এই মানে সংলাপের মধ্যে দিয়ে আসলে আমরা কেমন নির্বাচন কমিশন পেতে যাচ্ছি এবং কতটা আশাব্যঞ্জক হবে, কতটা আশাবাদী আমরা? ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা। আমাদের সঙ্গে আলোচনা করছেন অধ্যাপক সাবের আহমেদ চৌধুরী এবং যারা দেখছেন তাদের সবাইকে। আসলে যে বিষয়টা আপনি ঠিক করেছেন, অর্থাৎ বিতর্কমুক্ত নির্বাচন কমিশন কবে হবে, আমরা দেশটার বিভিন্ন সেক্টরে যখন তাকাই, আমরা কি কোন জায়গাটায় আমরা ঐক্য পাই, এমন একটা সেক্টর দেখান যে এই জায়গাটা ঐক্য আছে। তো যদি ঐক্য না থাকে তাহলে নির্বাচন কমিশনও ওই ঐক্য আমাদের আশা করাটাই ভুল হবে। এই যে গত দুটো টার্ম সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হয়েছে, এর আগের বারের চেয়ে পরের বার অর্থাৎ 12-র চেয়ে 17 একটু ভালো হয়েছিল। তাতে কি এই বিতর্কর বাইরে আমরা যেতে পেরেছি? পারি নাই। কারণ আমরা এই গত 5টা বছরই দেখলাম এই বর্তমান নির্বাচন কমিশনে একজন যে কোনো কাজে বিরোধিতা করছেন এবং উনি একটা কালার হয়ে গেছেন। ওনার কথা যেরকম একটা মহল বিশ্বাস করছেন না, আবার অন্যদের কথা আরেকটা মহল বিশ্বাস করছেন। তো আসলে ইলেকশন কমিশন বড় জিনিস না, বড় জিনিসটা হচ্ছে আমাদের অল সোসাইটির অল জায়গায় একটা ভারসাম্যমূলক। এখন সরকারে আজকে শেখ হাসিনা আছে, কালকে অন্যজন আসবে, অতীতে আরেকজন ছিলেন। আমাদের সরকার ব্যবস্থাপনার যে ত্রুটিগুলো আছে, সরকারের কোনো কাজকে ওয়েলকাম করা, কোনো কাজকে ক্রিটিসাইজ করার এই সংস্কৃতি কি আমাদের আছে? গত 12 বছরে সরকারের কোনো একটা কাজে কি বিএনপি ওয়েলকাম করছে, থ্যাঙ্কস দিছে? নাই। এমনকি থ্যাঙ্কস এর কাজ সরকার করে নাই? নিশ্চয়ই করেছে, থ্যাঙ্কস হয় নাই। ক্রিটিসাইজ হয়েছে, ক্রিটিসাইজ। আবার আওয়ামী লীগ যখন অপোজিশনে ছিল তারা কি থ্যাঙ্কস দিছিল ওই গভর্নমেন্টকে? তার মানে এই নির্বাচন কমিশন যেটা গঠিত হবে সেখানেও আমরা এই ধরনের কিছু আশা করতে পারি না? না না, মোটেই না, হবে না। এখানে বিএনপি এখন দাবি করছে বা জাতীয় পার্টি কালকে যাবে, হয়তো দাবি করবে, আইনের কথা বলবে। নির্বাচন ওই যেটা বললেন উনি একটু আগে, সংবিধানের 118(1) অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী নির্বাচন কমিশন নিয়োগের জন্য একটা আইন করা, আইন প্রণয়ন করা। আইন করলে কি শেষ হবে? এটা হচ্ছে কনসেপশনাল, অর্থাৎ চিন্তার একটা শান্তি। কিন্তু আইন করার পরও দেখা যাবে আইন দ্বারা তো অনেক কিছুই গঠিত হচ্ছে। তার প্রতি কি অপোজিশন বা যারা সমালোচনা করে তাদের আস্থা আছে? কারণ এখানকার গভর্নমেন্ট কীভাবে চলবে, গভর্নমেন্ট কীভাবে চালাচ্ছে তার উপরে নির্ভর করে, অর্থাৎ গভর্নমেন্ট মেশিনারিজ কীভাবে চলতেছে তার উপর নির্ভর করে। সেখানে শেখ হাসিনা, খালেদা জিয়া, মরহুম এরশাদ, বঙ্গবন্ধু, জিয়া এসব কোনো ম্যাটার না আমাদের। সেই জন্য আমাদের রাজনৈতিক নির্বাচন কমিশন তো একটা স্বাধীন প্রতিষ্ঠান, আরও অন্যান্য স্বাধীন প্রতিষ্ঠান আছেন, অনেক স্বাধীন প্রতিষ্ঠান আছেন। নির্বাচন কমিশন খুবই সেন্সেশনাল একটা স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন বলেন, বিচারালয় বলেন, বিচারের যথাযথ রায় দেওয়ার পরেও একটা পক্ষ কিন্তু অসন্তুষ্ট হয়। ধরেন বঙ্গবন্ধুর ঘাতকদেরকে স্বঘোষিত ঘাতক তাদেরকে যখন সাজা দেয়, তার পক্ষে কিছু লোক আছে না, তার পরিবার পরিজন এবং তার অনুসারী লোক, এখনো আইনজীবী তো থাকবে না, ওটা আইন পেশা। কিন্তু তার এইটা ঠিক হয় নাই এই বলার লোকও তো আছে। হ্যাঁ, তো যথাযথভাবেই কিন্তু এই রায়টা বিভিন্ন এত বছর চালানোর পরে এই রায়টা কার্যকর করেছে। তা আমি সেটাই বলছি যে স্বাধীন বা অন্য আমাদের কনসেপশনে হচ্ছে আমাদের কিছু রং আছে, আইডিয়া আছে। পলিটিক্যাল যদি আমাদের ভারসাম্য না হয়, পলিটিক্যালি যদি আমরা একে অপরকে বুক জড়িয়ে ধরতে না পারি, আমি তো দিন দিন পলিটিক্যাল সংস্কৃতি আরও দূরত্বে চলে যাচ্ছে। আগে তো আমরা এইটা দেখতাম, পরস্পর বিরোধী নেতারা এক জায়গায় বসতেন, বাড়িতে যেতেন, ঈদে উৎসবে এইসব নানান কৌশলাদি বিনিময় হতেন। এটা দিন দিন সরে গেছে, বিয়েতেও যায় না। বিএনপির একজন নেতা কোনো কারণে আওয়ামী লীগের কোনো নেতার সন্তানের বা তার কোনো স্বজনের বিয়েতে যদি উপস্থিত হয়, পরের দিন বিএনপিতে মার্ক হয়ে যায়, সে তো ওই লাইনের লোক। হ্যাঁ,
আর আরেকটা সংস্কৃতি খুব ভালো বেড়েছে, একইভাবে আওয়ামী লীগের আরেকটা সংস্কৃতি খুব ভালোভাবে চলছে বাংলাদেশে, কিছু হইলে দালাল আখ্যায়িত করে তার বিরুদ্ধে তারপরে যা যা করার। এখন ধরেন কালকে জাতীয় পার্টি যাচ্ছেন এখানে, জাতীয় পার্টি যে বেশ কিছু ডিমান্ড তারা দিয়ে আসবেন, এই ডিমান্ডের সাথে আক্ষরিক অর্থে আন্তরিক অর্থে তারাও একমত না। তারা ডিমান্ড শো করবেন, বাইরে এসে একটা ব্রিফ দিবেন যে আমরা আইনের মাধ্যমে নির্বাচন এই ডিমান্ডটাই শুধু লোক দেখানো। এখন যেরকম এখন জাতীয় পার্টির বেশ কিছু বলতেছে আমরা কোনো আনকন্ডিশনাল প্রেম করে ঠকছি। এটা তো সত্য যে জাতীয় পার্টির ঠগা বেঠগা নির্ভর করে তার এলাকার ইউপি উপজেলা সে কতটা আসন নিতে পারলো, এর উপরে যদি ভালো পারতো তাহলে সে আর এইসব কথা বলতেন না। এটাও সত্য, ওই যে একটু আগে যেটা বললো ইউপি ভোটের ক্যারেক্টার, উপজেলা ভোটের ক্যারেক্টার, এইসব দেখে কি আমরা মনে হয় যে খুব ফ্রি অ্যান্ড ফেয়ার যার যেখানে চেয়ে ভোট দিতে পারতেছে? এটা মনে হয় না। কিন্তু এরপরেও এইবার ইউপি নির্বাচনের প্রথম দিকে কিন্তু ইলেকশন কমিশন একটু ব্যাখেয়ালি ভাবছিল, পরের দিকে ভাবলো খুব টাইট হয়েছে যখন তারা দেখলো আক্ষরিক অর্থে বিএনপি বেশিরভাগ জায়গায় ক্যান্ডিডেট নাই, আওয়ামী লীগের বিদ্রোহী, বিএনপিরা আওয়ামী লীগের বিদ্রোহীকে পাশ করাচ্ছে, অর্থাৎ নৌকাকে তলিয়ে দেওয়ার জন্য বা আওয়ামী লীগের প্রতীককে করার জন্য পাশ করাচ্ছে। তখন থেকে আপনি বিএনপি বলছেন, আমরা অনেক জায়গায় তো অনেক ডার্ক সাইডের আওয়ামী লীগ নেতাকেই দেখছি যে নৌকাকে ফেল করানোর জন্য, আমি ওইটাই তো বলছি, ঘোষণা দিয়ে, নট বিএনপি, নট মানে আদার্স পার্টি, আওয়ামী লীগের ডার্ক সাইডের নেতাকেই দেখছি আমরা নৌকাকে ফেল করানোর জন্য উঠে পড়ে। আমি ওইটাই তো বললাম যে যখন একটা প্রার্থী তার মনোপুত না, আওয়ামী লীগের একটা অংশ বিদ্রোহী হচ্ছে, ওরাই তাদেরকে করছে, আবার বিএনপির সাপোর্ট এখানে যাচ্ছে, তো সেখানে বিদ্রোহী পাস করতেছে। এক অর্থে মনে হয় বলা হচ্ছে 52% বা 54% এই পর্যন্ত, অর্থাৎ আওয়ামী লীগের বিরোধী প্রার্থীরা নির্বাচিত হয়েছে ইউপিতে। এইটাতে কি আসলে ফেয়ার ভোট? যদি ফেয়ার ভোট হয় তাহলে আমাদের গতানুগতিক যে ফেয়ার ভোটের চরিত্র, এই প্রসঙ্গটা আপনার কাছে আমি প্রশ্ন রাখবো যে আসলে তাহলে যদি হয় তাহলে রাজনীতিটা আসলে কোথায় যাচ্ছে আপনার কাছে শুনবো। আমরা যাচ্ছি একটু আবার সাবান আহমেদ চৌধুরী আপনার কাছে। আপনি বলছিলেন যে সংবিধানে 118 ধারার কথা, যে সংবিধানে বলা আছে আইন করবে, নির্বাচন কমিশন আইন হবে, কিন্তু আমরা 50 বছরও সেই আইন দেখলাম না। আমরা অনেক সরকার দেখলাম, আমরা সে জাতীয় পার্টি থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে আওয়ামী লীগ চলছে, আমরা অনেক সরকারই দেখলাম, কিন্তু সবাই সংবিধানে বলার পরও 50 বছরও সেই আইন দেখছি না, কেউ করছে না। কারণ কি? আসলে গণতন্ত্রের পথে হাঁটছি আমরা, খুব কম সময় এখন বলা যাবে না। আমরা যতই বলি যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পরে একটা যে সময় আমরা পার করেছি, গণতন্ত্রের বয়সের জন্য হয়তো কিছুটা কম, তারপর একদম কম বলা যাবে না। আমরা কি সত্যিকার অর্থে পেরেছি যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন যেগুলোকে বলি সেগুলোকে শক্তিশালী করতে? আমাদের দেশের কোন প্রতিষ্ঠানটাকে আমরা ওইভাবে দাঁড় করাতে পেরেছি? সবসময় আমরা ইন কম্প্যারিজন টু অলওয়েজ বলি যে আমাদের পার্শ্ববর্তী দেশের কথা, ইন্ডিয়ার কথা বলি, যে যেখানে দল মত নির্বিশেষে সেখানেও মতানৈক্য রয়েছে, স্বাভাবিকভাবে গণতন্ত্রে সেটা থাকবে, কিন্তু তারা যেটা পেরেছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনসগুলোকে শক্তিশালী করতে পেরেছে। কিন্তু আমরা পারছি না কেন? এখন এখানে জিনিসটার খুব সোজা উত্তর দেওয়া খুব কঠিন। আমি যদি ধারাবাহিকভাবে, যেমন আমার পিএইচডির টপিকও কিন্তু স্ট্রেংথেনিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস ছিল, সেই জায়গা থেকে যদি আমরা প্রাথমিকভাবে বলি, যেটা নিয়ে আমরা কথা বলছি, যে একে একে যদি আসি, আপনার সিলেকশন অফ দ্য মেম্বার্স, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই সিলেকশনের ক্ষেত্রে আপনি দেখেন আমরা যে জায়গাটা বলছি, যে যাদেরকে সিলেক্ট করা হয়েছে, আমরা জনাব রকিবউদ্দিন সাহেবের কমিশনের কথা বলি, আমরা জনাব হুদার কমিশনের কথা বলি, আমরা কি নতুন প্ল্যানিংটা পেয়েছিলাম ওনাদের কাছে, কি ফোরসাইটনেসটা পেয়েছিলাম, যেটার উপর জনগণ এবং সবাই আস্থা রাখতে পারে, যে একটা নতুনত্ব। আপনি কিন্তু আইনের কাঠামোর মধ্যেই কাজ করবেন, এই কাঠামোর মধ্যেও কিন্তু আপনার যে চিন্তা শক্তি রয়েছে। কিন্তু এমনও তো হতে পারে যে আপনারা বা আমরা বলছি যে আমরা কিছু পাচ্ছি না বা পাইনি নতুন কিছু, তারা তো বলতে পারেন যে এটাই নতুন কিছু। আচ্ছা, যেমন ধরেন আমরা যদি একটু দেখেন যে ভোটার এডুকেশনের বিষয়টা, ইন্ডিয়ার যদি আপনি আপনার ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যান, একবার সবার প্রথমেই আপনি পাবেন যে ভোটার এডুকেশনের বিষয়। এখন গণতন্ত্র তো একটা সিস্টেম, এই সিস্টেমকে রান করতে হলে এই জিনিসটা মোটামুটিভাবে এমনি শিক্ষিত মানুষের একটা সিস্টেম। আপনি যদি একটা বৃহৎ সংখ্যক মানুষ
শিক্ষিত না হয় তাহলে ওখানে কিন্তু ডেমোক্রেসি প্রপারলি কাজ করে না। তাহলে একটা মানে ভিন্ন বিতর্ক এটা, জি জি যে আমরা তাহলে কি আমরা কি বলতে পারি যে আমরা কি দেশ হিসাবে, জাতি হিসাবে কি শিক্ষার হার ওই জায়গায় পৌঁছেছি গণতন্ত্রকে এভাবে বোঝার? চর্চাটা চলছে এবং আগের চাইতে অবস্থা অবশ্যই ভালো হয়েছে আমাদের যে জায়গাটা আমরা বলছি, কিন্তু আমরা যখন পলিটিক্যাল কালচার, যেটা উনি বলছিলেন যে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা কি যখন ভোট দিতে যাচ্ছি বা কোনো একটা ইনস্টিটিউশনে সরকার কাউকে নিয়োগ দিতে যাচ্ছে, সেই সংস্কৃতিটা আমাদের মধ্যে ডেভেলপ করেছে কিনা, যেই চর্চাটা। যেমন ধরেন আপনার প্রথমেই যখন আপনি যে কোনো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনে কাউকে দিবেন, আগে দেখতে হবে লোকগুলো অ্যাকসেপ্টেবল কিনা, তারা বিতর্কের ঊর্ধ্বে কিনা। এখন একটা প্রপারলি যদি অ্যাকসেপ্টেবিলিটি না থাকে তাহলে কিন্তু এটা কার্যক্রম চালানো খুব কঠিন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আপনার তাদের মধ্যে কোঅর্ডিনেশন আছে কিনা। ইলেকশন কমিশন কিন্তু বিচ্ছিন্নভাবে কাজ করতে পারবে না। 4 জনের মধ্যে 3 জন একরকম কথা বলবে, 2 জন আরেক রকম। ইটস এ টিম ওয়ার্ক। সো আপনাকে আপনার পুরো টিম নিয়েই কাজ করতে হবে এবং চিফ ইলেকশনার কমিশনের কাজই হচ্ছে সেই টিমকে লিড করা। এটা বিচ্ছিন্নভাবে কাজ করার কোনো সুযোগ এখানে নেই। তা আমরা কি সেই টিম ওয়ার্কটা সেই যথার্থভাবে পেয়েছি? আমরা সবসময় দেখেছি যে 1 জন বা 2 জন ভিন্নভাবে কথা বলছে। তো এই যে ফিলোসফিক্যাল ডেভেলপমেন্ট, সেখানেও আমরা সাবর ভাই, এই যে আপনি একটা কথা প্রসঙ্গ আনলেন যে 1 জন বা 2 জনকে আমরা সবসময় দেখি ভিন্নভাবে কথা বলছে। এই ভিন্নভাবে কথা বলাটা কি এক ধরনের আলোচনা, নিজেদেরকে আলোচনায় আসার জন্য, নিজেদেরকে ইন্ডিভিজুয়ালি হাইলাইটস করার জন্য আমরা কি এমনও ভাবতে পারি না? ইন্ডিভিজুয়ালি হাইলাইটসের মানে এর পিছনে তার ইন্ডিভিজুয়াল অবস্থানের পিছনে আইডিওলজিক্যালি বা তার প্রাতিষ্ঠানিক কোনো উদ্দেশ্য কতটুকু আছে, নাকি নিজেই শুধু হাইলাইটস হওয়ার জন্য, একটা বাহবা নেওয়ার জন্য আমরা একটা ইন্ডিভিজুয়াল অবস্থান নিচ্ছি? অনেক সময় আমরা অনেককে দেখছি। এটা আসলে ব্যক্তিভেদে বিভিন্ন সময় বিভিন্নতা থাকবে, কিন্তু মূলত আপনি যদি দেখেন অলওয়েজ মিডিয়াতে যে ইলেকশন কমিশন অ্যাজ এ টিম কাজ করতে পারছে না, এটা তো অ্যাকসেপ্টেবিলিটি গ্রো করবে না জনগণের মনে। আপনাদের মধ্যে এই ম্যাচুরিটিটা যদি ওনাদের মধ্যে গ্রো না করে, যে আপনাদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটা আপনার ডিসিশন মেকিং টেবিল ইলেকশন কমিশনের ভিতর থাকবে। এখন আপনি বের হয়ে যদি আপনি সেই নর্মসটা ফলো না করেন, তাহলে তার এই প্রশ্নটা তো আসে যে আমরা সবকিছুই গণতন্ত্রের জন্যই করছি। তাহলে যে এই প্রশ্নটাও আসতে পারে তাদের নিজেদের মধ্যে গণতন্ত্রের সংকট রয়েছে। তারা যদি সংখ্যায় যদি 5 জন বা 7 জন হয়, তাদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত হবে, এটাই তো হবে গণতন্ত্রের মূল মন্ত্র। তাহলে আমি যদি মনে করি যে আমি এককভাবে একটা মত দিলাম যে আমার আদার্স কমিটির 6 জনই একই মত, আমি ইন্ডিভিজুয়ালি আমি একজনের আলাদা একটা মত, আমার মনোভূত হলো না, আমি বাইরে এসে মিডিয়ার সামনে কথা বললাম, তাহলে আমি কতটুকু গণতন্ত্র চর্চা করলাম? অবশ্যই, এবং সেটা হচ্ছে পুরো প্রতিষ্ঠানটাকে বিতর্কিত করার জাস্ট একটা প্রয়াস মাত্র। বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন রয়েছে, আমরা কি কখনো শুনেছি যে ওনাদের ডিসিশন মেকিং টেবিলে কি আলোচনা হয়? এটা তো জনগণের জানার বিষয় না, জনগণ ফাইনাল ডিসিশনটা দেখবে। এখন ওনারা বারংবার কেন সেই চেষ্টাটা করেন, এই জায়গাটা কিন্তু জনগণের মনে কখনোই আস্থার জায়গাটা নিয়ে আসে না। এবং যেটা বলছিলাম যে এই টিম ওয়ার্কের মধ্যে কোঅর্ডিনেশন নাই ওনাদের কাজে। ওনাদের একটা ফোরসাইটনেস থাকবে, ওনারা দায়িত্ব নেওয়ার পর চিন্তা করবে যে ওনারা কিভাবে এই সময়টা কাজ করবে, কি প্ল্যানিং ওনারা নতুন করছে, এটা জনগণকে জানাবে, সিভিল সোসাইটির সাথে বসবে এবং চুলচেরা বিশ্লেষণ করে এই সময়টা তাদের পার করতে হবে। ওনারা মিটিংয়ের জন্য মিটিং করেন, কিন্তু ওই ধরনের প্ল্যানিং আমরা যেটা আমাদেরকে আস্থার জায়গা দিবে সেটা কিন্তু আমরা দেখিনি। এবং সেটা যে কোনো কমিশনই জব বলেন না কেন যারা দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশে, দেখিনি। ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস একটা কালচার ডেভেলপ করতে হয়। তো এখানে কি যে আলোচনাটা করলাম, এটা কি এই সংস্কৃতির মধ্যে পড়ে, গণতান্ত্রিক চর্চার সংস্কৃতির মধ্যে পড়ে? আমি আমার নিজের প্রতিষ্ঠানই সঠিকভাবে চালাতে পারছি না, আর আমি সারা দেশের গণতন্ত্রের জন্য ইলেকশন কন্ডাক্ট করব, আমি একে ওকে বলবো, তার শুদ্ধাচারের চেষ্টা করব, সেই অ্যাকসেপ্টেবিলিটি আমার গ্রো করবে না। আমরা ধন্যবাদ। আমরা একটা নতুন একটা বিষয় পেলাম কুদ্দুস আফরাদ ভাই, যে বিষয়টা বললেন যে আসলে সাবর ভাই যে নিজেদের মধ্যে এক ধরনের গণতন্ত্রের আস্থার বা সব দিকে একটা সংকট রয়ে যাচ্ছে। আমরা নিজেরা যখন এই ধরনের এক ধরনের সংকটে ভুগি, তাহলে আমরা কিভাবে একটা
মানে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ, গণতান্ত্রিক নির্বাচন সবকিছু উপহার দেব, যেখানে আজকে আমাদের বিষয় বিতর্কমুক্ত নির্বাচন কমিশন কবে হবে সেটাও একটা প্রশ্নবিদ্ধ। আসলে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন কিভাবে হবে? এবং পাশাপাশি আপনি বলছিলেন যে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীক হারছে, রাজনীতিটা আসলে কোথায় যাচ্ছে? আমরা স্থানীয় সরকার নির্বাচন যা দেখছিলাম, আমরা নির্বাচন কমিশন নিয়ে গঠন নিয়ে যদি আলোচনা করছি, আমাদের প্রাসঙ্গিক অনেকগুলো বিষয় উঠে আসছে আজকে আলোচনায়, যে আমরা স্থানীয় সরকার নির্বাচনে যেটা দেখছি যে নৌকা প্রতীকের যে পরাজয়, এবং আমরা অনেক জায়গায় দেখছি যে নৌকা প্রতীককে হারানোর পিছনে অনেক ডার্ক সাইডের আওয়ামী লীগের নামি দামি অনেক নেতাও অনেক সময় একবারে ওপেনলি ইনভলভ, আমরা যেটা মিডিয়াতে খবর পাচ্ছি এবং দেখছি, এবং অনেককে আমরা বলতেও শুনছি। আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এবং দীর্ঘদিন সাংবাদিকতা করছেন এবং একসময় ছাত্র রাজনীতি করতেন, সব মিলিয়ে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন যে আসলে রাজনীতি কোথায় যাচ্ছে? খুবই জটিল প্রশ্ন, খুব রিলেটিভ এবং জটিল প্রশ্ন। আপনি এটা বললেন যে নৌকাকে পরাজিত করার জন্য আওয়ামী লীগের মানে খুবই প্রভাবশালী নেতারা অনেক জায়গায় দেখা গেছে কাজ করছে। এটা হচ্ছে আওয়ামী লীগের দলীয় বিশৃঙ্খলার একটা প্রমাণ, দলীয় বিশৃঙ্খলা ধরে, অর্থাৎ যে যেদিকে পারছে এটার কোনো কমান্ড নেই, এরকম একটা ভাব আর কি। প্রার্থী বাছাই থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের যে নির্বাচন মনিটরিংটা, এইবার মনিটরিংটা খুবই উইক। কারণ এর বড় কারণ হচ্ছে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অনুপস্থিত। সেই জন্য তার মনিটরিংটাও ততটা জোরালো না। এক, দুই হচ্ছে আপনার যে ইয়াটা, সেটা হচ্ছে যে রাজনীতি কোন দিকে যাচ্ছে বা কোথায় যাচ্ছে। আমাদের দেশের মানে 50টা বছর কিন্তু আমরা পার করে দিলাম। একটা দেশের জন্য 50টা বছর একটা বিশাল সময়। আর যদি আমি এই দেশের বয়স আপনি একটু যদি রিলেট করেন যে আমাদের আজকে আলোচনার বিষয় বিতর্কমুক্ত নির্বাচন কমিশন কবে হবে, আমি সেটাই বলছি। আমরা নির্বাচন কমিশন গঠন নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশন হলো, খুবই সুন্দর কমিশন হলো, কিন্তু নির্বাচন যদি এইভাবে হয় তাহলে আমরা কি পেলাম? হ্যাঁ, সেটাই তো বলছি। উনি বলছিলেন যে আমাদের অর্থাৎ এই গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে শক্ত করা, মজবুত করার প্রচেষ্টাটা, অর্থাৎ এই 50 বছর তো এরকম জোরালো দেখেন না ওনার যে বক্তব্যটা। পার্শ্ববর্তী দেশ ভারতে কেন হয় জানেন? অনেক কিছু প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে এখনো। আপনি যেখানে ছিলেন যে আমাদের রাজনীতি আসলে কোথায় যাচ্ছে, আমি আপনার কাছ থেকে এটা শুনতে যাচ্ছিলাম যে রাজনীতি কোথায় যাচ্ছে আমাদের রাজনীতি। দুইটাই বলতেছি, দুইটা একসাথে রিলেটেড, দুইটাই রিলেটেড। পার্শ্ববর্তী দেশ ভারতের ওই একবারে রাজনৈতিক উত্তরই অনেক ইনস্টিটিউশন, তাদের এখানে কিন্তু মারামারি। এই যে গতকাল পার হয়ে গেল ওদের পৌরসভা নির্বাচন, কলকাতা পৌরসভার নির্বাচন বা সিটি কর্পোরেশন নির্বাচন, ওইখানে কিন্তু প্রচুর হানাহানি, ভোট কারচুপি, এইসব সব হয়েছে অভিযোগ। এগুলো মিডিয়া আমরা যা দেখলাম। তারপরে এই নির্বাচনে একটা গ্রহণযোগ্যতা পাবে। আমাদের এখানে কেন পায় না? না পাওয়ার বড় কারণ হচ্ছে দেশপ্রেম বোধ। আমাদের তো একটা অংশ এক ধারার রাজনীতি করে, অর্থাৎ তারা এখনো পিছনে যেতে চায়। যেই কারণটা, অর্থাৎ আমাদের এখানে কোনো গণতান্ত্রিক ইনস্টিটিউশন দাঁড় করতে পারতেছে না। দেশের মানুষের এই দেশের প্রতি বিশ্বাসী, শতভাগ বিশ্বাসী, এই বাংলাদেশটাকে করতে চায়, এরকম এই শতভাগ বিশ্বাসী মানুষ নাই। একদল মনে করে এই ধারার দলটা ওই দিকের, আরেক দল মনে করে এই ধারার দলটা ওই দিকে, দুইটা দেশের দিকে ইঙ্গিত করে। এই যে বিভেদ, এই বিভেদ যতদিন দূর না হবে, এই বিভেদ যতদিন দূর করা না যাবে, আর কবে হবে? রাজনীতির এটা হচ্ছে বড় বিভেদ। 50 বছর হয়ে গেল আমাদের, পারা যায় না। এই গাফিলতি, এই ব্যর্থতা সব দলের মাথায় নিতে হবে। রাজনীতির যে ঐক্যটা আমি প্রথমেই বলছিলাম, সংহতি, রাজনৈতিক সংহতি, হ্যাঁ, দেশ গড়ার সংহতি, এই জায়গাটা নেই। দেশ গড়াতেও আমরা কেউ বলি দক্ষিণমুখী, কেউ বলি উত্তরমুখী। এই যে চিন্তার পার্থক্য বাংলাদেশ প্রশ্নে, এটা যতক্ষণ দূর না হবে ততক্ষণ কোনো বিশ্বাসী মানুষকে দিয়ে, অর্থাৎ আমাদের এখানে কোনো প্রতিষ্ঠান সেইভাবে দাঁড় করানো সম্ভব হবে না। এক, এটা একটা বিশৃঙ্খলার মতো চলছে। দেখেন, আপনি ইউটিউব খুললে দেখবেন মৌলানা যার তার মতো ওয়াজ করতেছে। ধরেন এক মৌলানা এক ধরনের কথা বলতেছে, সে কিন্তু এই দেশের নাগরিক, বিশাল জমায়েতে বলতেছে। আমরা এটাও জানি মৌলানাদের সামনে যতক্ষণ ঠিক কিনা যখন বলে, হ্যাঁ ঠিক ঠিক বলে, ওই উঠে যাওয়ার পরে আর ঠিকই থাকে না, কেউ না, যার যার মতো করে চলে যায়। ঠিক সেইভাবে আপনি যেটা বলছেন রাজনীতি কোন দিকে যাচ্ছে, রাজনীতি ৭৫ পরের থেকে নিয়ে যে ধারাটার সূচনা হয়েছে, এখানে রাজনীতিতে সবচেয়ে বড় টাকা এবং
কি বলবো মাসনম্যানের একটা রাজত্ব কায়েম হচ্ছে। ৭৫-এর পর থেকে শুরু হয়ে গেছে এটা। রাজনীতি সেই ধারায় নাই, ভদ্র শান্তশিষ্ট জ্ঞানী এই ধারায় আর নেই। এরপরে চেষ্টা যে ২-১ বার হয় নাই ওইটা আমি বলবো না। আওয়ামী লীগ ৯৬ সালে সরকারে এসে সবচেয়ে গ্রহণযোগ্য বিশ্বস্ত নীতিবান একজন মানুষকে রাষ্ট্রপতি করেছিলেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। তার ফলাফলটা আওয়ামী লীগ কী পেয়েছিল? আওয়ামী লীগ এরকম অনেক প্রতিষ্ঠানে ভালো ভালো লোক বসিয়েছিলেন, তখন জ্ঞানীগুণী লোক বসিয়েছিলেন। ফলাফলটা কি আসছিল? আওয়ামী লীগও তারপর আর সেই ধারায় নাই, আজ্ঞাবহ ধারায় চলে গেছে। স্বাধীন লোকের চেয়ে আজ্ঞাবহ ধারাটারে গুরুত্ব মনে করছে, যে এরকম এর আগে তারা করছিল। তাহলে ভবিষ্যৎ আজ্ঞাবহ ধারা ভবিষ্যৎ কি? এই যে একটু আগে কথা বললো ৫০ বছর, আপনি বলছিলেন ৫০ বছর এখানে ওই আইনটা করা হয় নাই। এই ৫০ বছরে বিএনপি পাওয়ারে ছিল অনেকবার, জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল। আজকে আওয়ামী লীগের কাছে দাবি করতে যাচ্ছে বিএনপি এবং জাতীয় পার্টি যে আইন করে, কেন তারা আইনের দায়িত্বে ছিলেন না? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০০১-এ খালেদা জিয়ার দল জামাত এরা ছিলেন না? এর আগে এরশাদ ছিলেন না? কিন্তু কুতুস ভাই, এই প্রশ্নটা তো আসতেই পারে। মানে আমরা যদি ধরে নিই যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার স্থপতির একটা স্বপ্নের বাংলাদেশ, এবং বাংলাদেশের কারিগরি বলা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগকে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি, চাওয়া পাওয়াটা অনেক বেশি। তাহলে আওয়ামী লীগ কেন এই কাজটা করছে না? না, আওয়ামী লীগ শুধু এই কাজটা না, আওয়ামী লীগ তো অনেক কাজ করেছে। এই কাজটা যেরকম এখনো সম্পন্ন হয় নাই, আওয়ামী লীগের আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অর্থাৎ তিনি আগামী টার্মের দিকে ইঙ্গিত দিচ্ছেন যদি আওয়ামী লীগ পাওয়ারে থাকে। মানে এখানেও রাজনীতি কোনো, আমরা ২ টার্ম চলে গেল, প্রায় ১২-১৩ বছর চলে যাচ্ছে বর্তমান সরকারের বয়স। গত অক্টোবরে যখন সার্চ কমিটি গঠনের সংবাদগুলা আসলো যে ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হবে, এর আগে সার্চ, তখন থেকে এই আইনের দাবিটা জোরালো এবং ইমিডিয়েট, অর্থাৎ এই যে সদ্য সমাপ্ত হলো পার্লামেন্টের সেশন, এই সেশনে একটা আইন আনার দাবি করলেন বিভিন্ন মহল থেকে। কিন্তু এটা তো এইভাবে সম্ভব না, এটাও সত্য। এই দাবি আনাটাও ওই আপনি একটু আগে বললেন না, মিডিয়ার সামনে প্লেস করা আর কি। আসলে তারাও জানে যে পারবে না আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ আপনি বললেন যে কেন করেনি, আওয়ামী লীগ কী করেনি? আপনি এই দেশে পার্লামেন্ট হওয়ার পরে স্ট্যান্ডিং কমিটিগুলো, সারা জনম স্ট্যান্ডিং কমিটিগুলোর সভাপতি হতেন বা চেয়ারম্যান হতেন মন্ত্রী, সেটা চেঞ্জ আছে, কিন্তু তার সাধুবাদ কিন্তু নাই। আওয়ামী লীগ ফার্স্ট সেশনে বা সেকেন্ড সেশনের ভিতরে স্ট্যান্ডিং কমিটি গঠন, এই বিষয়টা সেই ধারাবাহিকতা আওয়ামী লীগের অনেক কিছুই আছে করার, মানে বলার মতো, কিন্তু এই বলার মতো এই কথাগুলো কেন মানুষ জানছে না? এই প্রসঙ্গটা আপনার কাছে ফিরবো। আবার আমরা যাচ্ছি একটু সাবর আহমেদ চৌধুরী আপনার কাছে, যে বিষয়টা আলোচনায় আসলে আমাদের যে এটাও তো ঠিক যে নির্বাচনে আমরা যতই নির্বাচন কমিশন গঠন করে, যতই সহি এবং যতই ভালো মানুষকে আনি না কারণ নির্বাচন কমিশনে, আমাদের একটা ধারা রয়ে যাচ্ছে যে আমরা যখন নির্বাচনে হারি, পরাজিত হই, তখন কিন্তু আমরা নির্বাচন কমিশনকে দোষারোপ করি, নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলি। এটা আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। এই কালচার থেকে কিন্তু আমরা বেরোতে পারিনি, এটাও সত্য কথা। জি না, তা তো অবশ্যই। এখন দেখেন, গণতান্ত্রিক প্র্যাকটিস যদি আপনি করতে যান, এটা জাস্ট ইলেকশন কমিশনকে রিকনস্টিটিউট করে কিছু ভালো লোককে বসিয়ে দিলে যে এটা সমাধান হয়ে যাবে, বিষয়টা তা না। এই যে কথা হচ্ছিল আপনার এই ইউনিয়ন পরিষদ ইলেকশন নিয়ে, একটু যদি আমরা আমাদের সার্চিংটা এইভাবে করি বা আমাদের সোল সার্চ করি, যে যারা নির্বাচিত হয়েছেন তাদের কিন্তু ওই ধরনের প্রতিদ্বন্দ্বিতা ফেস করতে হয়নি, এবং দল হিসেবে আওয়ামী লীগের কিন্তু সামনের ইলেকশনকে মাথায় রেখে প্রস্তুতি গ্রহণের জন্য এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। এই জন্য এগুলো অবশ্যই আলোচনায় আসা উচিত। যারা নির্বাচিত হয়েছে তাদের পপুলারিটি কতটা, এবং এরাই কিন্তু সামনের ইলেকশনে এমপি ইলেকশনের জন্য কাজ করবে। দে আর দ্য গ্রাসরুট বেস। এখন আমরা বিভিন্ন এলাকায় আমাদের যে অভিজ্ঞতা, আমরা ইলেকশন দেখেছি, ঘুরেছি, আমরা কিন্তু অনেক জায়গায় অনেক পপুলার ক্যান্ডিডেট নমিনেশন পাননি, এবং দেখা গেছে যে উনি স্বতন্ত্র থেকেও ইলেকশন করলে হয়তো জিতে যেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, উনি ইলেকশনও করতে পারছেন না দলের বারের জন্য। আপনি যতই বলেন দল একটা বিষয়, কিন্তু এই যে লোকাল ফ্যাক্টরসগুলো, এইগুলো কিন্তু ভিতরে দানা বেঁধে রইবে। আপনি কি দলের এই বিষয়টা কি গণতান্ত্রিক বলবেন না গণতন্ত্রহীনতা বলবেন?
এখানে যদি যদি দল যদি সিদ্ধান্ত নেয় যে আমি আমার এই প্রার্থীটাকে দেব, তাহলে তো আমি একদিক থেকে বলতে পারি এটা দলের গণতান্ত্রিক সিদ্ধান্ত। আপনার এই 17 তাহলে আপনি যদি বলেন যে না সঠিক লোকটা নমিনেশন পাচ্ছে না, তাহলে তো কি এটা গণতান্ত্রিকহীনতা কি বলতে পারি? এখন দেখেন কোন দিকে যাব আমরা? সেন্টার থেকে 17 কোটি দেশের জনগণের মধ্যে এত গ্রাসরুট লেভেলে যে দলের সবসময় খোঁজ খবর রাখা কঠিন। যারা যে ফিডব্যাকগুলো দিচ্ছে, লোকাল এমপিস, লোকাল জনগণ, এবং তাদের যে মিটিংগুলো হচ্ছে, যেখানে বিভিন্ন সভায় তাদের ভোটাভুটিগুলো হচ্ছে, সেই জায়গার ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরসগুলো কি? সেখানে কি জনগণের সাপোর্টটাই মূল বিষয়, নাকি সেখানেও বিভিন্ন ধরনের পেশি শক্তি বা অন্যান্য শক্তি সেখানে কাজ করা হচ্ছে? এবং সেখান থেকে কিন্তু রিপোর্ট নিয়ে সেগুলো সেন্ট্রাল লেভেলে আসে। এখন লোকাল মেম্বার অফ দ্য পার্লামেন্ট তাদের যে বিভিন্ন ধরনের অঙ্গ সংগঠন, কৃষক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যত যারা রয়েছেন, তারা কি প্রপারলি কাজ করছেন? দলের জন্য কাজ করছেন? দেশের জন্য কাজ করছেন? এলাকার উন্নয়নের জন্য কাজ করছেন? তারা যদি সেন্ট্রাল লেভেলে যথার্থভাবে রিপোর্টগুলো দিতেন এবং যাদের নমিনেশন পাওয়া উচিত তাদেরকে সেই নৌকা প্রতীক ইলেকশন করার সুযোগটা দিতেন, দল কিন্তু এখানে একটা স্ট্রেংথিং হওয়ার সুযোগ ছিল। এবং এই যে বিরোধগুলো তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি যে লোকাল লেভেলে এটা কিন্তু সামনের ইলেকশনে অবশ্যই একটা ছাপ থাকতে পারে, যদি সেন্ট্রাল লেভেল থেকে এখনোই শক্ত হাতে জিনিসগুলো মেনটেন করা না হয়। এখন এই এমপি মহোদয়ের এবং এই যে ইউনিটগুলো রয়েছে তার একটা ওভার কনফিডেন্সে ভুগছে। দীর্ঘদিন ধরে তারা সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নাই, তারা মোটামুটিভাবে একটা স্ট্রাকচারে এই নির্বাচনগুলো এবং তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সব সময় কিন্তু সেটা নাও হতে পারে। এবং দল হিসেবে আওয়ামী লীগের যেই আপনার সক্ষমতা এবং তার যেই ম্যাচুরিটি, সেই জায়গায় কিন্তু এগুলো দেখভাল করার প্রয়োজন রয়েছে। এবং এটা যদি করা যায়, এটা আমাদের গণতন্ত্রের জন্য। এখন ধরেন আপনার যে বিভিন্ন দলগুলি নমিনেশনস দিবে, আমরা যে আলোচনাটা করছি যে পলিটিক্স ইজ ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস নাও। রাজনীতি কি এই ক্ষেত্রে নির্বাচন কমিশন কি ভূমিকা রাখতে পারে? এখানে দেখেন, নির্বাচন কমিশন তো এই জন্য আমি বলছি সকল সমস্যার সমাধান নির্বাচন কমিশন করতে পারবে না। আপনি দল থেকে যদি প্রপার সিলেকশন না করেন, ইলেকশনের জন্য ক্যান্ডিডেট ওইভাবে বাছাই না করেন, তো যতই ইলেকশন কমিশন চেষ্টা করুক না কেন, তার মধ্যে সেই রাজনৈতিক সংস্কৃতি থাকবে না। সে চেষ্টা করবে কেউ অর্থের জোরে, কেউ পেশির জোরে একটা ওখানে। এবং ইলেকশন কমিশনের সক্ষমতারও তো একটা জায়গা রয়েছে, যে দেশের মধ্যে এত বড় বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে কন্ডাক্ট করা, ইটস নট দ্যাট ইজি। এবং যেই কালচারটা, এটা যে ওভারনাইট চেঞ্জ হয়ে যাবে তাও না। এখন রাজনৈতিক দলগুলোর কিন্তু দায়িত্ব রয়েছে, যাদেরকে আমরা বিভিন্ন সময় নমিনেশনে দিচ্ছি, তারা কি এলাকায় আসলেই পপুলার? তাদের কি সেই অ্যাকসেপ্টেবিলিটি আছে? তারা কি এই যে দেশপ্রেমের যে কথাটা হচ্ছে, তারা কি নিজের চাইতে দলকে বড় মনে করে, দলের চাইতে দেশকে বড় মনে করে? এবং সেখানে সেই কালচারটা যদি না থাকে, তাদের যদি সেই বিষয়গুলো কাজ না করে, তাহলে সার্বিক কালচারটা আসলে পরিবর্তন হচ্ছে না। যে বিষয়টা আসলে কালচারটা পরিবর্তন হচ্ছে না। এবং আপনিও আগের বক্তব্যে আনছিলেন যে আওয়ামী লীগ নির্বাচন কমিশন আইন করে নেয়, বাট আওয়ামী লীগ অনেকগুলো কাজ করেছে যেগুলা দৃশ্যমান। আমরা মানে 75-এর পরে হয়তো দীর্ঘদিন আমরা এগুলো অনুপস্থিত দেখেছি আওয়ামী লীগ যেগুলা করেছে, কিন্তু এই বিষয়গুলা কেন আলোচনায় নাই? এই বিষয়গুলা কেন হাইলাইট হচ্ছে না, সামনে আসছে না? অনেক জিনিস আছে এখনো অপূরণীয় আছে, যেরকম এই আইনটা। আবার কনস্টিটিউশন অনেকগুলো ধাপ আছে যেটা আওয়ামী লীগ টাচ করেছে। আওয়ামী লীগের এই টানা 13 বছরের শাসনামল এবং তার আগের আরও এক মেয়াদ শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, তো আপনি বলছেন জানছে না কেন? মানুষ জানেন না। আওয়ামী লীগ এটা সার্ভ করতে পারতেছে না। আওয়ামী লীগ নেতৃবৃন্দ, উনি যেটা বললেন একটু আগে, যে শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওইখানে নেতৃত্ব নির্বাচন তো প্রপারলি হচ্ছে না। ওইখানে নেতৃত্ব নির্বাচন তো একই ধারা, যেরকম যে ইউপি চেয়ারম্যান যাকে মনোনয়ন দিচ্ছে যেই ধারা, ওই লোকাল কমিটিগুলো ওই একই ধারা, একইভাবে। অর্থাৎ যার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ঢাকায় ব্যবসা করে বড় ব্যবসায়ী, সে যায় ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের ইউনিয়নের অথবা উপজেলার নেতা হচ্ছে, সে থাকে ঢাকা সার্ভ করে, তার কিছু টাকা আছে, সে বিরিয়ানি খাওয়ায়, গেঞ্জি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে দলবদ্ধ করে মানুষ নিয়ে যাবে। আর বাইরের নেতারা মনে করে যায়, আবার জেলা পর্যায়ের নেতাদেরকে কিছু দল কেন প্রশ্রয় দিচ্ছে এদেরকে? এটা হচ্ছে ক্ষমতাসীন পার্টিগুলো কালচার। আমি একটু আগে বললাম না যে এইখানে 75-এর পর থেকে
75-এর পর থেকে ক্রমান্বয়ে আমাদের এই যে কালচার, জ্ঞানীকে সম্মান করা, জ্ঞানীকে কদর করা, জ্ঞানীর চেয়েও টাকাকে কদর করা বেশি হচ্ছে এখন। টাকা মাসলম্যান, এই পরিবর্তনটা কবে হবে? এই পরিবর্তনটা কবে? হ্যাঁ, পরিবর্তনটা আসবে। মানুষের একটা জায়গায় স্টেজে গেলে কোনো না কোনো স্টেজ থেকে মানুষ আবার ব্যাক করে। এটা হচ্ছে নিয়ম, পৃথিবীর নিয়ম, অর্থনীতির নিয়ম বলেন, রাজনীতির নিয়ম বলেন, সব কিছু। মানুষ কোনো না কোনো জায়গা থেকে ব্যাক করবে, আবার জায়গায় আসবে। মানে সব কিছুরই তো একটা শেষ আছে। আমি শেষ করতেছি, আমি কাছে কনক্লুশনে আসছি। আমাদের মূলত হচ্ছে নির্বাচন কমিশন। তো আজকের আলোচনা দেখেন, সার্চ কমিশনের মাধ্যমে দুটো বডি হয়েছে, এটা সামান্য অগ্রগতি আছে। আগে হচ্ছে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার তার মতো করে একটা কমিশন গঠন করে দিতে। এটা হচ্ছে 2012 এবং 2017-তে প্রথম সার্চ কমিশনের মাধ্যমে গঠন করা হয়েছে। সার্চ কমিশন এক ধাপ অগ্রগতি, কিন্তু সার্চ কমিশনে গঠন করে আমরা বা জনগণ সেইভাবে সন্তুষ্টি পায় না। এই জন্য রাজনৈতিক দলগুলো, ওই যে উনি যেটা বললেন, কারণ নির্বাচন হচ্ছে যে স্টেক হোল্ডারগুলো আছে, নির্বাচনে স্টেক হোল্ডারগুলো হচ্ছে কমপ্লেন বা একটা হচ্ছে সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে, লোকাল যিনি অথরিটি আছে অথরিটিকে, আর একটা হচ্ছে লোকাল অথরিটি কোনো ব্যর্থ দেখবে যার কাছ থেকে শুনবে প্রতিকারের ব্যবস্থা করবে। একটা হচ্ছে যে আমি ধরেই নিলাম প্রথমে যে উনি আমার লোক না, উনি শুনবেন না, উনি হয়তো শোনার জন্য বসে আছেন, আমি কিন্তু তার কাছে যাই নেই, সাবের সাহেবের কাছে। দুই, আমি কমপ্লেন করছি, সাবের সাহেব প্রতিকারের ব্যবস্থা করছেন না। এই যে অবিশ্বাস, অনাস্থা, এই জায়গাটা যতক্ষণ দূর না হবে, কারণ একটা ইলেকশন করতে গেলে অপোজিশন, পজিশন, নানান রকম স্বতন্ত্র সব প্রার্থীর ওইখানে যায়। ওইখানে ওই কমিশন ওই বা লোকাল যে অথরিটি যে নির্বাচন কন্ট্যাক্ট করতেছে, মূলত এটা আমরা কী বলে লোকালি, ওই যখন মেয়র টেয়র করে একজন নির্বাচনী অফিসার যায়, কিন্তু কেন্দ্র থেকে, একবার কেন্দ্র থেকে যায় ওইখানে রিটার্নিং অফিসার, উনি কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা, উনি কিন্তু সরকারের না। কিন্তু তার কাছে যখন কেউ কমপ্লেন করে যে ওই জায়গায় এই হচ্ছে, প্রতিকারের ব্যবস্থা না করে, তখন তার কাছে আর যেতে পারে না মানুষ। আবার কখনো দেখা যায় যে আমরা নারায়ণগঞ্জে এই যে গত নির্বাচনে পৌর নির্বাচন মানে সিটি নির্বাচনে যে অবস্থা দেখলাম, ওইখানে একজন নারী ছিলেন, সাংঘাতিক স্ট্রিক ছিল। চিটাগাংয়ে মেয়র মহিউদ্দিন যখন সেকেন্ড টাইম ইলেক্টেড হয়, বিএনপি পাওয়ার নাসির সাহেব ছিল, সাংঘাতিক শক্ত লোক ছিল। তো আমরা এরকম লোক দেখি মাঝে মধ্যে, শক্ত লোকও আছে, কোনো কিছুর তোয়াক্কা করে না। বিষয়টা হচ্ছে নির্বাচনে যারা পার্টিসিপেশন করে তাদেরও একটা দায়িত্ব, তাকে আমরা আপনার কাছে শুনি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে রাষ্ট্রপতির কাছ থেকে চিঠি পেলে তারপরে তারা সিদ্ধান্ত নেবেন যে আসলে এই সংলাপে যাবেন কিনা। এই বক্তব্য আসলে কতটা রাজনৈতিক, মানে এই ভাষাটা কতটা রাজনৈতিক? আসলে আমাদের তো এখন ভাষার রাজনীতি চলছে সর্বত্র। আমরা বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যেই দীর্ঘদিন সীমাবদ্ধ রয়েছে আমাদের এই বিরোধিতা বা এই জায়গাগুলো। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমরা আগেও কিন্তু বলার চেষ্টা করেছি যে বিএনপির যতটুকুই রিপ্রেজেন্টেশন থাকুক না কেন, তার কিন্তু তার জায়গাগুলোকে প্রপারলি ইউটিলাইজ করা উচিত। এবং রাজনৈতিক ম্যাচুরিটিতে এই কাজটা অতীতেও তারা বারংবার ভুল করেছে। তাদের কিন্তু অনেক আগেই অবস্থাটা এই একবারে সীমিত হয়নি, তারা কোনোবারই তাদের সেই অপরচুনিটিগুলি তারা অ্যাভেইল করেনি। তাদের সুযোগ ছিল ওইভাবে ইলেকশন করার, তারা করেনি। এবং একটা জায়গায় এসে এখন তারা জাস্ট নিউজ পেপার বা ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে তাদের অ্যাক্টিভিটিস বা প্রেস কনফারেন্সের মধ্যে। এখন এই যে সুযোগটা, এটা কিন্তু আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া সবাই দেখছে এবং তাদের একটা রাজনৈতিক অতীত রয়েছে। তো তাদের উচিত প্রপারলি এটাকে ব্যবহার করা, সেখানে যাওয়া, কথা বলা, দাবি তোলা, তারা যে জিনিসগুলো চান। এখন আপনি কিছু বললেনই না, তুললেনই না, আপনি শুধু এখানে ওখানে বক্তব্য দিলেন, তাতে হয় না। এই মাঠের বক্তৃতায় আসলে একটু শুনি যে আমি একটা গল্প দিয়ে শেষ করি। এই ক্ষেত্রে কি একটা বড় দল হিসেবে আওয়ামী লীগেরই কোনো ভূমিকা রাখতে পারে যে বিএনপিকে এই সংলাপে আনার জন্য? আওয়ামী লীগ কোনো ভূমিকা রাখতে পারে? নিশ্চয়ই সরকার আছে, আওয়ামী লীগ তো বড় ভূমিকা রাখতে হবে, এতে কোনো ইয়ে নেই। কিন্তু তারপরও আমি একটা কথা বলছি এখানে, আমাদের ক্যামেরার বাইরে কথাগুলো আপনাকে বলছিলাম, কিন্তু এটা জানাতে হচ্ছে। সেটা হচ্ছে এই সার্চ কমিশন যখন সেকেন্ড টাইম অর্থাৎ 17 সালে গঠন হয়, খালেদা জিয়া বর্তমান রাষ্ট্রপতি যিনি ছিলেন, তিনি ছিলেন, তার কাছে যে তার একটু হস্তক্ষেপ চেয়েছিলেন, যাতে বলছিলেন যে আপনার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা অনেক বেশি দেশে, আপনি একটু পদক্ষেপ নেবেন যাতে একটু ভালো হয়।
তো এটা পরে উনি একাধিকবার বিভিন্ন জায়গায় বলছেন, উনি বলছিলেন যে আমি দীর্ঘ টাইম স্পিকার ছিলাম, আপনারাই তো দেশ শাসন করেন, এই দ্বাদশ সংশোধনী আপনার হাত দিয়ে তৈরি, কখনো আপনি করেন, কখনো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে লিড করছে বা সংসদে। তো সংসদে স্পিকার থাকা অবস্থা আপনারা যেভাবে আইনটা অর্থাৎ দ্বাদশ সংশোধনী পাস করছেন, সেখানে স্পিকারের ডান দিকে তাকিয়ে থাকতে থাকতে তার ঘাট ডান দিকে হয়ে যায়, এটা আর বাঁ দিকে আসতে পারে না। এখন এই যে দাবি করবে বিএনপি, এই আইন কানুনের জন্য তো বিএনপি অনেকটা দায়ী, কার কাছে যে কি করবে, অর্থাৎ এই আইন কানুন বিএনপি তো লং টাইম, আমি যেটা এর আগে বলছি যে বিএনপি জাতীয় পার্টিটা তো দেশ শাসন করে এসছে, তো ওরা এখন দাবি করে, তারা যখন বাইরে থাকে তখন দাবি করে, তারা ভিতরে থাকার সময় এই দাবিগুলো তাদের কোথায় ছিল? মানে আমাদের রাষ্ট্রপতি বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেন, তাদেরও তো একটা দিক আছে। এখন ওই আপনি যেটা শেষ করলেন না যে বিএনপি কি আর একটু কাছে টেনে নিতে পারে, হ্যাঁ আওয়ামী লীগের অনেক স্কোপ আছে এবং প্রয়োজন এই জন্য বলছি, কারণ আওয়ামী লীগ এখানে সবাই এখন জয় বাংলা জয় বঙ্গবন্ধু হয়ে গেছে, কিন্তু এটাও সত্য কালকে যদি আওয়ামী লীগ পাওয়ারে না থাকে, অর্ধেকের মতো বা অর্ধেকের চেয়ে একটু কম দেখবে যে এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু নাই। আজকে বিএনপির মিছিলেও তার একটা আভাস দেখা গেছে। আমি মনে করি মানুষের যেই মত পার্থক্যটা আছে, মানুষের যে চিন্তার দূরত্বটা আছে, সেটাকে যতটা কাছে আনা যায় একটা শাসকের কাছে ততটাই মঙ্গল। এবং শাসক দলের জন্য অনেক ধন্যবাদ কদ্দুস আপনাদের, অনেক ধন্যবাদ ডক্টর সাবের আহমেদ চৌধুরী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এই মাঝরাতে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেখানে থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভরাত্রি।